ওনার কথায় আকাশ ভেঙে আমার মাথায় পড়লো। কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। এই জন্য সেদিন উনি এত হাসছিলেন। ইস, কি লজ্জা! কি করলাম আমি! উনি বলে উঠলেন, কি ভাবছো এত মন দিয়ে? কিছু না। আচ্ছা, তো কি হয়েছে? আমি বলেছি, আপনি বলেছেন আমায় ভালোবাসেন। বলুন আপনি। ভুতুনি, ভালোবাসি কথাটা অনুভব করতে হয়, বুঝলে? না, আমি শুনতে চাই, আপনি বলুন। আচ্ছা, আগে বলুন তো, ভালোবাসেন আমায়? কালকের ঘটনার পরও তোমার ডাউট আছে? হ্যাঁ আছে, তাই জিজ্ঞেস করছি। বলুন। উনি সোফায় গিয়ে বসে বললেন, ভালোবাসি বলাটা এত সহজ না নিহা, বুঝলে? এখন তো এটাই বলবে, জানি আমি। আচ্ছা, তাহলে তুমি বলো। কি বলবো? তুমি ভালোবাসো আমায়, বলতে পারবে? হ্যাঁ পারবো, পারবো না কেন? কচু পারবে। সামনে এসে বলতে গিয়ে দু তিনবার তোতলালে আবার বলছে বলবে। আমি পারবো, বুঝলেন? আচ্ছা, তাহলে বলো, শুনি আমি। এখন কি হবে? আমি তো এমনিই বলে দিয়েছিলাম। কে জানতো উনি এটা সিরিয়াসলি নিয়ে নেবেন। সত্যিই তো, ওনার সামনে গিয়ে এটা বলতে গিয়ে আমি তো সব গুলিয়ে ফেলেছিলাম। কিন্তু এখন যদি ভয় পেয়ে যাই তাহলে আমাকে ছাড়বে না উনি। তাই বলে উঠি, হ্যাঁ বলবো। বলবো না কেন? তার আগে আপনি বলুন আমায় ভালোবাসেন, তখন আমি বলবো, এর আগে না। আমার চাল আমাকে দিচ্ছ? বউ তো আপনারই। তাও বটে। দেখা যাক তাহলে। হুম, আমিও একটু দেখি। বলেই চলে এলাম। সোজা গেলাম রান্নাঘরে। আজ ভার্সিটি বন্ধ, তাই আর কোনো কাজ নেই। রান্নাঘরে এসে দেখি মা রান্না করছে, আর অনেক খুশিও লাগছে তাকে। আমি মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কিন্তু মার উত্তরটা এত সুন্দর হবে আগে বুঝিনি। সত্যি খুশির খবর একটা। আয়না আপুর বিয়ের কথা বলতে আজ ছেলেপক্ষ আসছে। ব্যাপারটা হঠাৎ করে ঠিক হয়েছে। বাবার বন্ধুর ছেলের সাথে বিয়ের কথা হবে। আমি এই কথা শুনে ওখানে আর না দাঁড়িয়ে সোজা আয়নাপুর ঘরে আসলাম। এসে আপুকে জড়িয়ে ধরলাম। আপু, তোমাকে তো খুব খুশি লাগছে। ইস, লজ্জায় মুখখানা লাল হয়ে গেছে। বাহ, কত বড় বড় কথা বলছো তুমি। আরে আপু, বুঝছো না কেন? তোমার বিয়ে হতে যাচ্ছে। জানো আমি কত মজা করব। আচ্ছা আপু, তুমি খুশি তো এই বিয়েতে? হ্যাঁ অবশ্যই, আমার মতামত নিয়েই তো ছেলেরা আসবে। ও আচ্ছা, তার মানে তোমার কোনো ক্রাশ নেই? ক্রাশ নেই মানে? ক্রাশ নেই মানে ক্রাশ নেই। যার জন্য আর কি তুমি ভেবে রাখবে বিয়ে করবে? ধুর বোকা মেয়ে, ক্রাশ তো ক্রাশই। মানে? শোন, সবার ভাগ্যে ক্রাশ থাকে না, বুঝলে? আর থাকে না বলেই সে ক্রাশ হয়। হ্যাঁ বুঝেছি। আচ্ছা, আমি সাজিয়ে দিই তোমায়। কিছুক্ষণ বাদেই তো ছেলেরা এসে পড়বে না? আচ্ছা, বসো তুমি। অতঃপর ছেলেরা চলে এলো। ছেলেটা বেশ হ্যান্ডসাম ছিল। সবাই সেখানে উপস্থিত ছিল। সবার মতামত নেওয়া হলো। আপু আর ছেলেকে একা কথা বলতেও পাঠানো হলো। তারাও তাদের মত দিলেন। অবশেষে সবাই বিয়ের জন্য রাজি হলেন। সামনের মাসে বিয়ের তারিখ ঠিক করা হলো। সন্ধ্যার সময় আমি 2 কাপ চা নিয়ে হাজির হলাম আপুর রুমে। দেখি আপু বেলকনির দোলনায় বসে আছে। আমি তাকে গিয়ে চা দিলাম। আপু মুচকি হেসে সেটা নিল। আমি বলে উঠি, পছন্দ হয়েছে বরকে? হুম, সুন্দর তো। তাহলে আর কি। আচ্ছা, একা ঘরে কি বললে তুমি? পাকনা মেয়ে। তুমি যেমন ভাবছো তেমন কিছুই না। উনি শুধু আমায় জিজ্ঞেস করেছে আমার লাইফে এমন কেউ আছে কিনা যাকে আমি বিয়ে করতে চাই, বা এই বিয়েতে আমি নিজস্ব মত দিয়েছি কিনা। তো তুমি কি বললে? প্রথমে না, পরে হ্যাঁ। দুজনে হেসে দিলাম। তা তোমার ওনার নামটা জানো কি? ওনার নাম তো উনি। এটা কি বলো? তার তো একটা নাম আছে না? হ্যাঁ, তা আছে বটে। তাহলে বলো সেটা। ইফান। বাহ, আয়ানা প্লাস ইফান, ফাটাফাটি। আবার একবার হাসির শব্দ। আপু বসা থেকে উঠে আমার কাছে আসলেন। আমার হাতে হাত রেখে বলেন, নিহা, আমার মা বাবা দুইটাই সম্বল। আমি আর আহি। আমি চলে গেলে আমার মা বাবা খেয়াল রাখার জন্য শুধু তুমি আছো। আহির বউ হিসেবে রাখবে তো খেয়াল? ঠিক নিজের মা বাবার মতো ফেলে দিবি না তো তাদের? আমি এখান থেকে চলে গেলে কেউ থাকবে না আমার মাকে বোঝার জন্য। তুমি দেখে রাখবে তো তাদের? আমি একটা দীর্ঘ শ্বাস ফেলে বলি, আপু, আমার মা বাবাকে আমি সেই ছোটবেলায় হারিয়েছি। শুধু তাদের চেহারার কিছু বৈশিষ্ট্য আমার চোখের সামনে ভেসে ওঠে। খুব অল্প স্মৃতি আছে তাদের সাথে আমার। কিন্তু এখানে আসার পর তাদের জন্য আমার মন খারাপ খুব বেশি একটা হয়নি। কারণ এখানে আরেক মা বাবা আছে যারা আমাকে সেই কষ্ট পেতে দেয়নি। তারা আমারও মা বাবা। কথা দিলাম তোমায়, তোমার মতো করে না পারলেও নিজের মতো করেই তাদের দেখাশোনা করব।
এটাই আশা করছিলাম তোমার কাছে, কিন্তু আহিকে দেখে রেখো, এটা বলবো না। জানি কেন বলবে না, কারণ আমি ওনাকে দেখি না, বরং উনি আমায় সামনে রাখে, তাই তো? বাহ, বুদ্ধিমতী হয়ে গেছো দেখছি। আমি অনেক আগে থেকেই বুদ্ধিমতী মেয়ে। দুজনেই হাসতে থাকলাম। আপু রুম থেকে আসতে আসতে রাত হয়ে গেল, তবে বেশি রাত নয়। রুমে এসে দেখি উনি রুমে নেই। কারণটা কি? কোথায় গেলেন উনি? হঠাৎ টেবিলের দিকে চোখ গেল। সেখানে একটা চিরকুট ছিল আর একটা প্যাকেট। চিরকুটে লেখা ছিল, ভুতুনি, শাড়িটা পরে ছাদে চলে এসো, আর একদম সাজবে না, বুঝলে? আমি কিঞ্চিত হেসে প্যাকেট খুললাম। একটা লাল রঙের শাড়ি ছিল তাতে। শাড়ির ওপর গোল্ডেন রঙের কারুকাজ। ওনার কথা মতো শাড়িটা পরে নিলাম, তবে সাজলাম না। শাড়ি পরে চুলগুলো খোপা করতে করতে ছাদে উঠতে লাগলাম। তবে ছাদে ওঠার পথে সিঁড়ির চারদিকে মোমবাতি দিয়ে সাজানো ছিল, আর একটা লাল রঙের বেলুন ঝোলানো ছিল। তাতে একটা চিরকুট দিয়ে বাঁধা ছিল, তাতেও কিছু লেখা ছিল, তোমার চোখের কাজল আমি হব বলে তোমাকে কাজল দিতে দেইনি। চিরকুট পরে আমি মুচকি হাসি। অতঃপর কাগজটা নিয়ে উপরের সিঁড়িতে উঠতে থাকি। পুরো সিঁড়িতে মোমবাতি। খানিক বাদেই আরেকটা বেলুন পাই। সেটাতেও একটা চিরকুট ছিল। চিরকুটে লেখা ছিল, তোমার কপালে আমি ভালোবাসার পরশ দেব বলে ছোট্ট টিপ পড়তে বলিনি। আমি এই চিরকুটটাও নিয়ে নেই। আরও কিছুক্ষণ পর আরেকটা চিরকুট পাই। একই রকম ভাবে তাতে লেখা ছিল, তোমার এলোমেলো চুলে নিজেকে হারাবো বলে চুল বাঁধতে বলিনি। এরকম পাগলামি দেখে না হেসে পারলাম না। আবার একটা চিরকুট পেলাম। সাদা লাল শিউলি নাকি খুব বেশি প্রিয় তোমার। তোমার কানে নিজের হাতে পরিয়ে দেব বলে তোমাকে শিউলি দিইনি। শিউলি ফুলের স্নিগ্ধতা নিজের হাতে দেব তোমায়। শিউলির ছোট হলে কি হবে, তার ভালোবাসা নাকি ভরপুর। তবে আমার সেই স্নিগ্ধতা মুখর ভালোবাসা নেবে তুমি? ওনার এই চিরকুট আমার মন কেড়ে নিল। এত ভালোবাসেন আমায়, আমি তো আগে জানতাম না। নিজেকে আজ খুব ভাগ্যবতী মনে হচ্ছে। আর কয়েকটা সিঁড়ি আছে, তবে ইচ্ছে হচ্ছিল আর কিছু সিঁড়ি থাকুক, ওনার ভালোবাসা একটু জানা যেত তাহলে। আবার একটা চিরকুট। আমার এইসব বাজে কবিতা পড়ে হাসবে না একদম। তোমার স্নিগ্ধ ঠোঁটের হাসি শুধু আমার জন্য, আর সেটা দেখার অধিকার শুধু আমারই। কবিতাগুলো মোটেও বাজে ছিল না, এতে কিছু সুখ ও ভালোবাসা ছিল। তবে আমার মুখের হাসির দাবি করছেন তিনি। এই শেষ সিঁড়ি, এখানে আরেকটা চিরকুট। বিদ্রোহ ও চুমুর দিব্যি, শুধু তোমাকেই চাই। লজ্জায় লাল হয়ে গেছি আমি। এখন ছাদে যাব কিভাবে? আমার হার্টবিট বেড়ে গেছে অনেকখানি। ওনার সামনে গিয়ে কিভাবে দাঁড়াবো আমি? কিন্তু যেতে তো হবেই। আমি ছাদের দরজা খোলার সাথে সাথে কিছু ফুলের বর্ষণ হলো আমার উপর। সবগুলো ছিল সাদা লাল শিউলি ফুল। এবার ছাদের দিকে নজর গেল। পুরো ছাদের চারপাশ পর্দা দেওয়া। এই বাড়ির আশপাশ বাড়ি নেই বললেই চলে, আর থাকলে অনেক দূরে। তবে এইসব কেন? ছাদের ঠিক মাঝখানে একটা খাট রাখা। খাটের চারপাশে সাদা পর্দা আর গোলাপি রঙের কাপড় দিয়ে ডেকোরেট করা। এছাড়া পুরো ছাদ মোমবাতি, ফুল আর বেলুন দিয়ে সাজানো। বেশ খাটনি হয়েছে, এটা দেখেই বোঝা যাচ্ছে। আর পাশে একটা টেবিল আছে, সেখানে কিছু জিনিসপত্র আছে। আমি সামনে যেতেই কেউ এসে আমার পিছনে দাঁড়ালো। এটার উপস্থিত পেয়েছি আমি। এটা যে উনি, এটা আমি জানি। উনি আমার চুলের খোপা খুলে দিলেন। আমি পিছনে ঘুরতে যাব, তখন পিছন থেকে আমার সামনে একটা বেলুন রাখলেন। এতেও আরেকটা চিরকুট। আমি এটা নিয়ে পড়তে লাগলাম। কাছে এসে জড়িয়ে ধরা বাকি, ভালোবাসি তোমাকে বলা বাকি। এসব দেখে বলার ভাষা হারিয়ে ফেললাম। ঠোঁটের কোণে হাসি যেন আমার থামছেই না। উনি আমার বাহু ধরে পেছনে ঘুরালেন। ওনার দিকে তাকানোর সাহস নেই বলে নিচের দিকে তাকিয়ে আছি। উনি আমার থিতুনিতে হাত রেখে মুখ তুললেন। দু চোখ ভরে দেখছি ওনাকে। ওনার চোখে সে ভালোবাসা আজ ধরা পড়ছে আমার চোখে। খুব স্নিগ্ধ ভালোবাসা এইটা। উনি আমার কানে একটা শিউলি ফুল গুঁজে দিয়ে বললেন, কেমন লাগলো? অনেকটা আপনার ভালোবাসার মতো। যেমন? আপনার ভালোবাসা যেমন সুখ ভালোবাসা, ঠিক তেমনই এসব। তাই? হুম। বলেই সামনে হাঁটতে লাগলাম। উনি আমার পাশে হাঁটছেন। একটা লাল রঙের পাঞ্জাবি পরা উনি। আমার শাড়ির ডিজাইনের পাঞ্জাবির ডিজাইন সেম। আমি হাঁটতে হাঁটতে সেই টেবিলের দিকে আসছি। উনি আমার পাশাপাশি হাঁটছেন আর ধীরে ধীরে নিজের হাত আমার হাতে মুষ্টিবদ্ধ করছেন। আমি মুচকি হাসতে থাকি। টেবিলের কাছে আসতেই উনি চেয়ারে গিয়ে দিলেন। আমি তাতে বসলাম। সেখানে আইসক্রিম ছিল।
আমি ওনাকে জিজ্ঞেস না করেই খেতে লাগলাম। উনি আমার পাশে একটা চেয়ারে বসে আমাকে দেখছেন। আমি আইসক্রিম খেতে খেতে বলে উঠি, আমাকে কেন দেখছেন? কে বললো তোমায় দেখছি? আমি তো চাঁদ দেখছি বলে আকাশের দিকে তাকালেন। আমিও তাকালাম। সত্যি আজকের আকাশটা অনেক পরিষ্কার, চাঁদটা স্পষ্ট দেখা যাচ্ছে, আর চাঁদটা দেখতেও অনেক সুন্দর। দুজনেই নীরব। না, উনি নীরব আর আমি আইসক্রিম খাচ্ছি। একবার ওনাকে জিজ্ঞেস করিনি, ইচ্ছে করেই করিনি। এটাতে বেশ মজা লাগছিল আমার। হঠাৎ উনি বলে ওঠে, আমার কথা আমি রেখেছি, এখন তুমি বলো, ভালোবাসো? আপনি কখন বললেন ভালোবাসার কথা? কখন বললাম মানে? এত চিরকুট লিখলাম তোমার জন্য, তাতে ভালোবাসা ছিল না? আমি কখন বললাম ছিল না? তো অনুভব করনি? হ্যাঁ করেছি তো। তাহলে আবার কি? মুখে বলেছেন? তোমার জায়গায় অন্য মেয়ে হলে এই চিরকুট দেখে এতক্ষণ আমাকে জড়িয়ে ধরতো। শুধু জড়িয়ে ধরতো, আরও অনেক কিছুই করতো, তবে সেটা অন্য মেয়ে। কিন্তু আপনি ভুলে যাবেন না আমি আপনার স্ত্রী, অন্য কোনো মেয়ে না। একটা দীর্ঘশ্বাস ফেলে বলো, এটাই আমার দুর্ভাগ্য। কে বললেন? কিছু না, তুমি আইসক্রিম খাও বসে বসে। আমার জন্যই তো এনেছেন না? তবে এখানে এরকমভাবে কেন সাজালেন? যদি কেউ এসে পড়ে? দরজা আটকানো, আর কেউ আসবে না এমনিতেও। হ্যাঁ, সব জেনে বসে আছেন তো। আর এখানে এসব কিছুর প্ল্যান কি করলো? অবশ্যই সব আমি করেছি, তবে আইডিয়াটা বাবার ছিল। কে? আর আরে আগে পুরো কথা শোনো, তারপর চিৎকার করো। মানে? মানে আমি শুধু বাবাকে বলেছি তোমাকে সারপ্রাইজ দেব, কিন্তু কিভাবে দেব সেটা বলতে। বাবা বলল ছাদে ডেকোরেট করে সারপ্রাইজ দাও। অতপর কিভাবে ডেকোরেট করব সেটা বলে দিল। ব্যাস, এতটুকুই। আমি কপালে হাত দিয়ে বলি, তাই বলে বাবাকে? আপনার ফ্রেন্ডদের কি অভাব পড়েছিল? আকাশ ভাইকে জিজ্ঞেস করলে সেও বলতে পারতো। হ্যাঁ পারতো, কিন্তু ওরা তোমার সাথে আমাকে নিয়ে সবসময় মজা করে, তাই সব জিজ্ঞেস করিনি, না হলে আমাকে যেখানে সেখানে ধরতো। তাই তাই বলে বাবাকে? কেন? বাবার আইডিয়া কি খারাপ ছিল নাকি? ইমপ্রেস হওনি তুমি? এমনিতেও আমার বাবা আমার মাকে এরকম অনেক সারপ্রাইজ দিয়েছে। তো এখন ছেলের দরকার পড়লে বাবাই তো বলবে না? আমার মান সম্মানের 12টা বাজিয়ে দিয়েছেন। উনি দাঁড়িয়ে বলেন, এত কষ্ট করে এত কিছু করলাম, আর তুমি আমায় কথা শোনাচ্ছ? আমি ওনার সামনে দাঁড়িয়ে বলি, হ্যাঁ শোনাচ্ছি, বেশ করেছি। দেখো, ভালো হবে না বলছি। আপনার সাথে থেকে আমার কোন ভালোটা হয়েছে শুনি? ভুতুনি একটা, ঘোড়ার ডিম। দেখেছো তুমি কখনো? না, তবে দেখলে নিশ্চিত আপনাকে আগে খাওয়াতাম। এত ঝগড়া কিভাবে করো তুমি? আমার মুখ আপনার সমস্যা? উনি আমার কোমর কাছে টেনে বললেন, তুমি নিজেই একটা সমস্যা, যে কিনা আমার জীবনে এসে জীবনের গতিপথ পরিবর্তন করে দিয়েছে। ঢং, ছাড়ো না আমায়। তোমার কথা আমি আর শুনি? সেদিন শুনে শিক্ষা হয়ে গেছে আমার। আমি একটা মুখ ভেঙচি দেই। উনি বলে ওঠে, এত আনরোমান্টিক কেন তুমি? এত কিছু করে একটা রোমান্টিক মুহূর্ত বানালাম, আর তুমি? কি আমি? আমার আনরোমান্টিক ভুতুনি বউ। একদম আমাকে ভুতুনি বলবে না। আমি তো ভুতুনি বলবই, আর আমাদের বাচ্চাদেরও শিখিয়ে দেব ভুতুনি আম্মু বলে ডাকতে। বাচ্চা? হ্যাঁ। কার বাচ্চা? তোমার আমার। আপনি এত দূরে চলে গেছেন? গেলে দোষ কোথায়? ভালোবাসি এখনও বলেছেন? কি মেয়ে রে বাবা, এত কিছুর পরও ওনার ভালোবাসা কথাটা শোনা লাগবে। হ্যাঁ হ্যাঁ লাগবে, বলুন আগে। যাও, বলবো না, কি করবে? তাহলে ছাড়ুন আমায়। ছাড়বো না, কি করবে? তাহলে দাঁড়িয়ে থাকেন, সমস্যা নেই। তোমাকে নিয়ে সারা জীবন এভাবে দাঁড়িয়ে থাকবো আমি। ওনার কথা আমি বেশ লজ্জা পেয়ে যাই, মুখ সরিয়ে ফেলি। হঠাৎ উনি এক হাত দিয়ে আমার চুলগুলো কানে গুঁজে দেয়, অতপর আমার কানে হালকাভাবে ফু দেয়। আমি সাথে সাথে চোখ বন্ধ করে নেই। অতপর চোখ খুলে দেখি উনি আমার সামনে একটা শিউলি ফুল ধরে রেখেছে। বলে ওঠে, নাও আমার ভালোবাসার ছোট্ট একটা ফুল। আমি মুচকি হেসে ফুলটা নেই। উনি আমাকে বলেন, ফুল তো নিয়েই নিলে, এখনও কি ভালোবাসি বলা লাগবে? ওনার কথায় আমি মাথা নাড়াই। উনি কিঞ্চিত হেসে বলে, অনেক জেদি তুমি। অতপর আমার কোমর হালকা চেপে আমার চোখের দিকে তাকিয়ে থাকেন। আমি ওনার বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। উনি বলে ওঠেন, আমি তোমাকে ভালোবাসি, আমার এই ভুতুনি বউটাকে খুব ভালোবাসি। ওনার কথায় আমি মুচকি হেসে বলি, আমি ভালোবাসি না। কেন? কারণ আমি আনরোমান্টিক। উনি আমার কথা বাঁকা হাসি দেন।
অতঃপর হুট করে আমার ঠোঁট জোড়া দখল করে নেন। হঠাৎ এরকম করায় আমি অনেকটা ভয় পেয়ে যাই। ওনার পাঞ্জাবি আঁকড়ে ধরি, আমার পুরো শরীর কাঁপছে। 5 সেকেন্ড বাদে উনি ছেড়ে দেন আমায়, কিন্তু আমি চোখ তুলেই তাকাতে পারছি না। পুরো শরীর দিয়ে শিহরণ বয়ে যাচ্ছে আমার। হঠাৎ করে আমাকে কোলে তুলে নেন উনি, অতঃপর আমাকে নিয়ে বিছানায় শুয়ে দিলেন। আমার কানে ফিসফিসিয়ে বলে ওঠে, এখন ভালোবাসতে পারি তোমায়। আমি লজ্জায় ওনার বুকে মুখ লুকাই। ভোরে আমার ঘুম ভাঙে ওনার বুকের মাঝে। ওনার খোঁচা খোঁচা দাড়িগুলো আমার কপালে লাগছে। আমি সত্যি ওনার চেয়ে অনেকটা খাটো। না, আমি খাটো না, বরং উনি অনেক লম্বা। উনি এখনও গভীর ঘুমে আচ্ছন্ন। আমি ভোরের আবছা আলোতে ওনার মুখ দেখছি। সূর্য এখনও মেঘে ঢাকা, পাখিরা বোধহয় এখনও ওঠেনি। আমি বিছানা ছেড়ে উঠে হাঁটতে গিয়ে শাড়িতে টান খাই। পিছনে তাকিয়ে দেখি উনি আমার শাড়ি হাতে নিয়ে বসে আছেন। কিন্তু উনি উঠলেন কখন? বলে উঠি, আপনি উঠলেন কখন? যখন তুমি চুপি চুপি উঠে যাচ্ছিলে। চুপি চুপি উঠে যাচ্ছিলাম না? ও আচ্ছা, তাহলে আমাকে কেন ডাকুনি? এমনি। এখন শাড়ির আঁচল ছাড়ুন আমার। আপনি এই আকাম কখন করলেন বলুন তো? কতই তো আকাম করলাম রাতে, আর তুমি শুধু এটার কথাই বললে। সে লজ্জা শরমের মাথা খেয়েছেন নাকি? একটু খেয়েছি। না, অনেক খেয়েছেন। এখন ছাড়ুন, আরেকটু পর সবাই উঠে যাবে। তুমি এসে শাড়ির আঁচল ছাড়িয়ে নাও। এটা আমার হাতে বাঁধা। যখন বাঁধতে পেরেছেন তখন ছুটাতে পারছেন না কেন? বলে ওনার কাছে গেলাম শাড়ির আঁচল ছুটাতে। শাড়ির আঁচল ছুটিয়ে আসতে যাব, হঠাৎ উনি আমার হাত ধরে ফেলেন। আমি ওনার দিকে তাকিয়ে আছি। উনি মুচকি এসে বলেন, আর একটা আকাম এখনও বাকি। বলেই আমার কপালে আলতো করে ভালোবাসার পরশ দিয়ে দেন। আমি মুচকি হেসে ওনার দিকে তাকিয়ে থাকি। কখনো ভাবেনি আমার ভালোবাসা এভাবে পূর্ণতা পাবে। উনি কখনো ভালোবাসবেন আমায়, এটা আমার কল্পনার বাহিরে ছিল। ভার্সিটিতে যাবার জন্য তৈরি হচ্ছি, আর উনি নিচ থেকে বুতনি বুতনি বলে চেঁচিয়ে যাচ্ছে। কাণ্ডজ্ঞান কিছু নেই ওনার। আমি দ্রুত তৈরি হয়ে ওনার কাছে গেলাম। উনি আমাকে দেখে দাঁত বের করে হাসছে। আমি ওনার দিকে তাকিয়ে কোমরে হাত দিয়ে বলি, কী শুরু করেছেন বলুন তো? এভাবে চেঁচামেচি করছেন কেন? আমার বুকে আমি ডাকছি। কার কি শুনি? যেই ভুতনি ভুতনি বলে ডাকছেন, কেউ বুঝবে না বউকে ডাকছেন নাকি সত্যি সত্যি ভুতনিকে। এটা কিন্তু সত্যি, তোমাকে বউয়ের থেকে ভুতনি ডাকতে বেশি ভালো লাগে। সরুন তো, আপনার আজাইরে পেঁচাল শোনার ইচ্ছে নাই। দেরি হয়ে যাচ্ছে। ওঠো। অতঃপর আমি গাড়িতে উঠি। উনিও গাড়িতে উঠে গাড়ি ড্রাইভ করা শুরু করলেন। ভার্সিটিতে পৌঁছে বের হতে যাব, হঠাৎ উনি আমার হাত ধরে ফেলেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করি, কি হলো? তোমার এফবি আইডি আছে, আমাকে বলনি কেন? এটা আপনার এখন মনে পড়লো এই সময়? হ্যাঁ, দেখি তোমার ফোন দাও। কেন? চেক করবেন কে কে আছে আইডিতে? না, তোমার রিলেশন স্ট্যাটাস সিঙ্গেল দেওয়া, সেখানে ম্যারিড দিতে হবে, তাহলে কেউ তোমাকে বিরক্ত করবে না। ঢং যত সব, বাসায় গিয়ে দেব। না, এখন দাও। আর শোনো, কোনো ছেলের সাথে কথা বলবে না। আরে আমি কখন বলি, দেখেছেন কখনো বলতে? আগে বলতে না, এখন বলবে, আমি জানি। মানে? দেখো, আগে বলতে না কারণ তখন কোনো কারণ ছিল, কিন্তু এখন থাকবে। আমি তোমার সাথে ঝগড়া করলে তুমি ইচ্ছে করেই অন্য ছেলের সাথে কথা বলবে, যাতে আমি জেলাস ফিল করি। মানে আপনি জেলাস? উনি রাগি চোখে আমার দিকে তাকায়। আমি চুপ হয়ে যাই। উনি বলেন, যা বলেছি মনে থাকবে? আমি মুখ টিপে হাসছি আর মাথা নাড়ছি। উনি বলেন, যাও এখন। বলেই বেরিয়ে পড়ি। বাইরে এসে যেন আমার হাসি থামছেই না। খুব হাসি পাচ্ছে এখন আমার। কী সব ভাবনা চিন্তা ওনার। ওনাকে দেখানোর জন্য নাকি আমি অন্য ছেলের সাথে কথা বলবো, এটা তো ভেবেই দেখিনি। হঠাৎ একটা ছেলের সাথে ধাক্কা খাই। আমার হাত থেকে বইগুলো পড়ে যায়। আমি উঠাতে যাব, ছেলেটা নিজেই উঠাতে লাগলো। এর মধ্যে এতে ডাক দিল আমায়। আমি সামনে ফিরে দিকে দেখে হাত নাড়ি। অতঃপর ছেলেটার হাত থেকে বই নিয়ে তাকে ধন্যবাদ বলতে গিয়ে দেখি এটা উনি। প্রথমে ওনাকে দেখে আমি চমকে যাই, অতঃপর আশপাশ তাকাই। উনি বলে ওঠেন, কাকে খুঁজছো? ছেলেটাকে নাকি? আপনি কেন? ছেলেটা কোথায়? মাত্রই বললাম কোনো ছেলের সাথে কথা বলবে না, আর এখানে এসে ছেলেকে খুঁজছো? আরে এটা তো। কিন্তু আপনি এখানে কেন? আমাকে ফলো করছেন আপনি? না, আমার আরও অনেক কাজ আছে। আমি ফোন নিতে এসেছি। ফোন দাও।
আমি ওনাকে ফোন দিলে উনি সেটা নেন। অতঃপর আমি ওনার হাত থেকে বই নিয়ে চলে আসতে গেলে উনি ইতিকে ডাক দেন। আমি দূর থেকে দাঁড়িয়ে তাদেরকে দেখছি। উনি কী সব ইতিকে বলে চলে যান, আর ইতি মুখ টিপে হেসে হেসে আসছে। আমি বলে উঠি, কি এমন হয়েছে যে তোর হাসি থামছে না? আগে বলো কি হয়েছে। মানে? ইতি আমার হাত টেনে বলে, সামথিং সামথিং, এভরিথিং এভরিথিং। কি? হুম। এই অপ্রকাশিত ভালোবাসা প্রকাশ হলো কিভাবে, যেভাবে তোর হলো? মানে? মানে কাল রাতে ছাদের ডেকোরেটের কথাগুলো শুধু বললাম। হাউ রোম্যান্টিক! ভাইয়া এত রোম্যান্টিক আগে তো জানতাম না। আমি কবে জানতাম, কিন্তু এমনভাবে কেন বলছিস? ভাইয়া কি কম করেছিল নাকি? আরে ও তো রেস্টুরেন্টও করেছিল। তো ডেকোরেটের সব কিছু ওখানকার লোকজন সাজিয়েছে, তবে ভাইয়াটার সে নিজে সাজিয়েছে। মানে বুঝিস, কত কষ্ট করে সাজিয়েছে, কত ভালোবাসা দিয়ে। মনে হচ্ছে তোর বিয়েটা এবার দিয়ে দিতে হবে। সেটার জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করছি। সে লজ্জা শরমের মাথা খেয়ে বসে আছিস দেখছি। সবাই যদি তোর মতো হতো তাহলেই হতো। তা আপনার রোমান্টিক ভাইয়া কি বলল? বলেছে আপনাকে দেখে রাখতে, আপনার সব খবর ওনাকে দিতে, তাহলে আমাকে ট্রিট দিবে। আর তুই রাজি হয়ে গেলি? হি হি হি। রাখ তোর হি হি হি। আচ্ছা ক্লাসে চল এখন, দেরি হচ্ছে। হুম। অতঃপর দুজনে গিয়ে ক্লাসরুমে বসলাম। স্যার এখনও আসেনি। আমি ব্যাগ থেকে কলমটা বের করতে একটা চিরকুট পড়ে গেল। ওনার লেখা চিরকুট। আমি এখানে রেখেছিলাম। ইতি সেটা ধরে ফেলল। অতঃপর চিরকুট পড়তে লাগলো। কাছে এসে জড়িয়ে ধরা বাকি, ভালোবাসি তোমাকে বলা বাকি। বাহ, কে লিখেছে এটা? তুই আগে দে এটা। ভাইয়া, ওয়াও কি রোমান্টিক। শেষ, এখন দে এটা। কি করবি এগুলো? রেখে দেব স্মৃতি হিসেবে। হুম। অনেক সুখ ও ভালোবাসা দেখছি। ইতির কথায় আমি হেসে দিলাম। সত্যি ওনার ভালোবাসা আসলে সুখ। দেখতে দেখতে প্রায় 1 মাস কেটে গেল। আপুর বিয়েও হয়ে গেল। আপু চলে গেল শ্বশুর বাড়ি। ওনার আর আমার ভালোবাসা আরও স্নিগ্ধ হতে থাকলো। সবার মতোই ওনার আমার ভালোবাসা পূর্ণতা পেল। এই পূর্ণতা নিয়েই শেষ হলো আমার ভালোবাসার গল্প। আমার এই গল্প আমি স্মৃতি হিসেবে আজ 8 বছর পর এই ডায়েরিতে লিখে রাখছি। প্রতি বছর গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত আর বসন্তের মতো আরও 8টি বছর পার করলাম ওনার সাথে। কোনো অভিযোগ নেই ওনার প্রতি, আর হবেও না। ওনার ভালোবাসা আমার জীবনের 18 বছরের দুঃখ আমাকে ভুলিয়ে দিয়েছে। এই 8 বছরে আমি যা সুখ পেয়েছি তা আমার 18 বছর দুঃখকে ভোলাতে সক্ষম। আজ এই গল্পের সমাপ্তি হলো, কিন্তু আমার ভালোবাসা না। এই ডায়েরির প্রতি পাতায় ওনার আর আমার কাটানো মুহূর্তগুলো লিখে রেখেছি কালো কালি দিয়ে। ওনার দেওয়া প্রথম কাঠগোলাপ, লাল সাদা শিউলি আজও শুকিয়ে আছে এই ডায়েরিতে। ওনার দেওয়া সেই ভালোবাসার চিরকুটও আছে এই ডায়েরির একটি পাতায়। সযত্নে রেখে দিয়েছি সব কিছুই। সবশেষে একটা কথাই বলবো, আমি ওনাকে ভালোবাসি, খুব ভালোবাসি। ডায়েরিটা বন্ধ করে জানালার দিকে তাকিয়ে একটা দীর্ঘ শ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে আছি। উনি এই 8 বছরে বদলেছে অনেক কিছু, শুধু বদলায়নি ওনার আর আমার ভালোবাসা। হঠাৎ করেই গাড়ি ঢোকার আওয়াজ পেলাম। আমি জানি কে এসেছে এখন। মুচকি এসে ঘর থেকে বের হলাম। ভিতরে ঢুকেই চিৎকার শুরু হয়ে গেল, আহির ভুতুনি বউ, আহির ভুতুনি বউ, কোথায় আপনি? আমি শাড়ির আঁচলটা কোমরে গুজে তাকিয়ে আছি আর্নের দিকে। ছোট একটা মেয়ে, মাথায় 2 জুটি পরনে স্কুল ড্রেস। 6 বছরের মেয়ে, একটা মেয়ে মুখ ফুলিয়ে তাকিয়ে আছে আমার দিকে। দেখতে পুরো ওনার মতো। হাতের নখ থেকে শুরু করে পায়ের নখ পুরোই উনি। তবে কথা বলার তেজ নাকি আমার মতো, কারণ উনি খুব শান্তশিষ্ট আর ওনার মেয়ে ঠিক ততটাই রাগী। কিন্তু আমার মোটেও এটা মনে হয় না। যাই হোক, এই আমার আর আহিয়ানের মেয়ে আর নেই। 6 বছরের মেয়ে আমাদের। উনি ওনার কথাটা ঠিকই রেখেছিলেন। মেয়ে জন্ম হওয়ার পরই মা বলা শেখানোর পরিবর্তে ভুতুনি বলতে শেখালেন। তাও কি আহির ভুতুনি বউ? সত্যি, এটাও কি সম্ভব? নিজের মেয়েকে কেউ এসব শিখায়? এটা ওনার পক্ষেই সম্ভব। আর্নি আবার বলে উঠল, কি হলো, কথা বলছেন না কেন? কি হয়েছে তোমার? অনেক কিছু। মানে? মানে একটাই, আজ টিফিনে কি দিয়েছ? সিঁড়ি থেকে নামতে নামতে বলি, কেন, কি হয়েছে? খারাপ কি, নুডলস খেতে?
সবসময় বার্গার খাওয়া ঠিক না। আজ বাপি আসুক, আমি বলবো। অর্ণির ব্যাগ থেকে টিফিন বক্স বের করে, খাওনি কেন? এই টিফিন কেউ খায় নাকি? পচা টিফিন। এজন্যই তোমাকে আহির ভুতুনি বউ বলি। তবে রে, দাঁড়া। অর্ণি দৌড়াচ্ছে আর আমি ওর পিছু পিছু দৌড়াচ্ছি। অর্ণি চেঁচাচ্ছে আর বলছে, বাপি, দাদু, দাদি, কোথায় তোমরা? তোমাদের ভুতুনি বউ আজ আমাকে মেরেই ফেলবে। এই অসহায় মেয়েটাকে বাঁচাও। অসহায় মেয়ে? আর তুমি? দাঁড়াও, হচ্ছে আজ তোমার। বলতে বলতে বাবা এসে পড়লো। অর্ণি গিয়ে বাবার পিছনে লুকালো। মা এসে মাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে নিহা? আপনার আদরের নাতনিকে জিজ্ঞেস করুন, আজও টিফিন শেষ করেনি, আবার বড় বড় কথা বলছে। বাবা বলে ওঠে, অর্ণি, এটা একদম ঠিক হয়নি। না খেয়ে থাকলে কেন তুমি? এভাবে না খেয়ে থাকলে অসুস্থ হয়ে যাবে রে। কে বললো আমি খাইনি? আমি খেয়েছি। আমি বলি উঠি, আচ্ছা কি খেলে তুমি? বার্গার, আইসক্রিম, চকলেট, আর কে খাওয়ালো এইসব? আমি খাইছি। বলতে বলতে আহিয়ান শার্টের হাতা ফ্লোর করতে করতে ভেতরে ঢোকে। আপনি অফিসে যাননি? হ্যাঁ গিয়েছি তো, কিন্তু এর মধ্যে পিছন থেকে মামুনি বলে ডাক দেয় ইয়ান। ইয়ান হলো আপুর মেয়ে, 7 বছর বয়স ওর। আমাকে দেখে জড়িয়ে ধরে। উনি বলে ওঠেন, আপু আর ভাইয়া আজ কাজের বাইরে যাবে, তাই বলেছে ইয়ানকে নিয়ে আসতে। ওই আনতে গিয়েছিলে। আর মেয়েকে এইসব হাবিজাবি খাইয়েছে। অন্নি বলে ওঠে, হাবিজাবি না এইসব, হেলদি জাতীয়, বুঝলে? না বাপি। আসছে মহারানী। অর্ণি এসে ওনার কোলে উঠে বলে, নট মহারানী, আমি শেহজাদি, আমার বাপি প্রিন্সেস। হ্যাঁ প্রিন্সেসই তো, যেমন বাপ তার তেমন মেয়ে। ইয়ান যাও, ফ্রেশ হয়ে নাও, আমি তোমাদের জন্য খাবার মিল্কশেক নিয়ে আসছি। ওকে মামুনি। অর্ণি আয়। ভাইয়া। আয়ের ভুতুনি বউ আপনাকে বলছি, কাল থেকে আমার টিফিন দিবেন না আমাকে, ঠিক আছে? আর আগেই দুজন দৌড়ে চলে গেল। মা বাবা হাসতে হাসতে চলে গেলেন। আমি রেগে ওনার দিকে তাকিয়ে আছি। ওনার গলার টাই লুজ করতে করতে বলেন, তাকিয়ে আছো কেন অমনভাবে? আপনার জন্য সব হয়েছে। আমার মেয়ে আমাকে মা বলে ডাকেই না। ডাকে তো মাঝে মাঝে। হ্যাঁ ডাকে তো, আপনার মতো। যখন আপনার দরকার হলে আপনি নেহা বলে ডাকেন, তেমনি আপনার মেয়ের দরকার হলে মা বলে ডাকে। আমার মেয়ে যখন বলছো, আমার মতোই তো হবে। হ্যাঁ, এটাই আমার দুর্ভাগ্য। উনি আমার কথা শুনে হাসতে হাসতে উপরে চলে যান। আমি রেগে রান্নাঘরে ঢুকি। দুজনকে রাতে খাইয়ে দিতে গিয়ে আমি শেষ। ইয়ান তাও শান্ত, একবার বললেই হয়, কিন্তু আমার মেয়ে সে তো দুষ্টুর সর্দার। এটা খাবো না, ওটা খাবো না, কত বাহানা, পাগল হয়ে যাবার উপদ্রব। একটু আগে আমার রুমে এসে দরজায় দাঁড়িয়ে মা বলে ডাকে, তখনই বুঝে যায় কিছু দরকার তার। সে গুটি গুটি পায়ে আমার কোলে এসে বসে। আমি বলে উঠি, কী লাগবে তোমার? মা শোনো না। আমার কান খোলাই আছে, তুমি বলো। আমি না তোমার কত ভালো মেয়ে বলো। হ্যাঁ তো তাই অবশ্যই। কেন, কি হয়েছে? এটাই, টিচার আসবে বাসায় ভিজিট করতে, তখন তুমি আমার নামে অনেক ভালো ভালো কথা বলবে, না হলে টিচার ক্লাসে গিয়ে সবাইকে বলে দিবে, তখন সবাই আমাকে নিয়ে হাসবে। জানতাম, এই জন্যই মা বলে ডেকেছ। তা আপনার বাপিকে বললেন না কেন? আরে মা, তোমাকে কি এভাবে আমার বাপি ভুতুনি বলে নাকি? তুমি জানো না বাপি অফিসে থাকবে, সে কিভাবে আমার সুনাম করবে বলো? ও আচ্ছা, তাই না? বলেই আমি ওকে সুরসুরি দিতে থাকি। সে হেসে হেসে আমার কোলেই লাফাতে থাকে। অতপর মা এসে এসদের নিয়ে যায় গল্প শোনাবে বলে। সে নাচতে নাচতে চলে যায়। বেলকনির গ্রিল ঘেঁষে দাঁড়িয়ে আছি। হঠাৎ করে উনি আমার হাতে হাত রেখে পেছন থেকে আমার ঘাড়ে থিতুনি রাখে। আমি নীরব হয়ে ওনার নিঃশ্বাস অনুভব করছি। হঠাৎ উনি বলে ওঠে, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি ভুতুনি। ওনার কথায় আমি হেসে ওনার দিকে ফিরি। উনি বলে ওঠেন, আজ 8টি বছর পেরিয়ে গেল তোমার সাথে, সময় কিভাবে চলে যায় না। এই মনে হচ্ছে সেদিন আমার অর্ণিকে প্রথম কোলে নিলাম আমি। একটা দীর্ঘশ্বাস ফেলে কিঞ্চিত হেসে ওনাকে বলি, থ্যাংক ইউ আমার জীবনের বেস্ট এই 8 বছর আমাকে দেওয়ার জন্য। তোমাকে থ্যাংক ইউ আমাকে একটা ছোট শেহজাদি দেওয়ার জন্য। উনি হালকাভাবে আমাকে জড়িয়ে ধরলেন। আমি ওনার বুকে মাথা রেখে বলি, বাকিটা জীবন এভাবে আমার পাশে থাকবেন। সারাটা জীবন থাকবো।